আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে 5টি মারাত্মক ভুল। যে 5টি মারাত্মক ভুলের মধ্যে একটি ভুলও যদি আপনি করে থাকেন তাহলে আপনার জমি হারানোর সম্ভাবনা থাকবে 100%। এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। কোন 5টি ভুল থেকে আমাদের বিরত থাকতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে অনেক ভাই বন্ধুরা সম্পত্তি ক্রয় করার সময় তারা মারাত্মক ভুল করে থাকেন। আমার এই চ্যানেল ছাড়া আরও একটি চ্যানেল আছে, মোট 2টি চ্যানেল পরিচালনা করি। দেশে এবং প্রবাসে বসে অনেক ভাই বন্ধুরা এই প্রশ্নগুলি করেছেন। জমি ক্রয় করার সময় বিভিন্ন ধরনের ভুল করেছেন, জমিতে বসবাসরত অবস্থায় ভুল করতেছেন। এটি থেকে তাদের পরিত্রাণ বা কিভাবে এই ভুলগুলি ভবিষ্যতে আর কেউ না করে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনেকেই অনুরোধ করেছেন। তো সর্বপ্রথমে আপনি যখন এক খণ্ড জমি ক্রয় করবেন, সেই জমি ক্রয় করার সময় আপনি যেই জমিটি পছন্দ করেছেন, আপনার দাতার সাথে যখন আপনার কথা হয়েছে, আপনি যখন তার জমি কেনার জন্য যখন আপনি ইচ্ছা পোষণ করেছেন, তখন ফাইনাল হওয়ার সাথে সাথে আপনি ওই জমিটা মেপে বুঝে নেবেন। 1 নাম্বার কথা হচ্ছে মেপে বুঝে নেওয়ার মানে হচ্ছে দখলে যাওয়া নয়। জমি মেপে আপনি সর্বপ্রথমে দেখবেন যে আপনার যে সম্পত্তিটা তিনি বিক্রি করতে চাচ্ছে, ধরে নিলাম 5% সম্পত্তি তিনি বিক্রি করবেন। এই 5% সম্পত্তি তার যে দলিল আছে সেই দলিল মোতাবেক বিক্রি করার তার অধিকারও আছে, কিন্তু সেই দলিল মোতাবেক এই 5% সম্পত্তি ঠিক আছে কিনা এবং এই চৌহদ্দিটা ঠিক আছে কিনা, এই চৌহদ্দিটা ঠিক আছে কিনা, চৌহদ্দি ঠিক আছে কিনা সেটা যদি যাচাই করতে চান, তাহলে ওই জমির মালিকের যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করবেন তার যে দলিল, সেই দলিলের শেষের দিকে দেখবেন চৌহদ্দি দেওয়া আছে। চৌহদ্দিতে ডাইন পাশে কে, বাম পাশে কে, সামনে কে, পিছনে কে, আপনি কিন্তু যাচাই করে নিতে পারবেন। এই কাজটা কিন্তু কখনোই ভুল করা যাবে না, কারণ এইটা যখন যাচাই করে নিলেন, এটা আপনার কাজে লাগবে। আপনি যখন দলিল সম্পাদন করতে যাবেন তখন আপনার কিন্তু এটা কাজে লাগবে। এই বর্তমান সময়ে আপনি যখন জমি মেপে সবকিছু কমপ্লিট করে চৌহদ্দি রেডি করলেন, তখন চেষ্টা করবেন এই আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের শুদ্ধ নাম যেটি ন্যাশনাল আইডি কার্ডে আছে সেটি কিন্তু আপনি সংগ্রহ করবেন। নাম্বার 2 নাম্বারে হচ্ছে জমি রেজিস্ট্রি করার আগে, অর্থাৎ দলিল সম্পাদন এবং রেজিস্ট্রি করার আগে আপনি দাতার সাথে যদি কোনো প্রকারের লেনদেন করে থাকেন, আপনি যদি আংশিক অর্থ দিয়ে আপনি যদি বায়নাপত্র করতে চান, কখনোই এখন বর্তমান সময়ে এখন আর মৌখিক বায়নাপত্র করবেন না। কারণ মৌখিক বায়নাপত্র অথবা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখিত করে নোটারি পাবলিকের মাধ্যমে এগুলি করে কোনো বায়নাপত্র করবেন না, এটি আমার অনুরোধ। এটি এখন কোনো কাজে লাগে না। আপনি যদি অরিজিনাল অর্থে যদি মনে করেন আপনার অর্থের সংকট রয়েছে, অথবা আপনি তথ্য উন্মোচন করার জন্য, তথ্য উদ্ঘাটন করার জন্য আপনি কিছুটা সময় নিতে চান, তাহলে আপনি তাকে যদি 50% টাকা দিয়ে থাকেন বা 1/4 টাকা দিয়ে থাকেন, তাহলে আপনি সরাসরি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে একটি রেজিস্ট্রি বায়না করে নেবেন। যেই রেজিস্ট্রি বায়নাটি সরাসরি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হতে হবে। তাহলে কি হবে, আপনার এই রেজিস্ট্রিকৃত যে দলিল, এই দলিলটি দাতা এবং গ্রহীতার উভয়ের কাজে লাগবে। কেন কাজে লাগবে? দাতা যদি আপনার সাথে ছলচাতুরি করে, দাতা যদি আপনার এই সম্পত্তিটা আরো ঊর্ধ্বে মূল্যে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার জন্য পায়তারা করে এবং আপনাকে সম্পত্তি দিতে না চায়, তাহলে আপনি কিন্তু দাতার বিরুদ্ধে ওই রেজিস্ট্রি বায়নাপত্র দিয়ে দেওয়ানি আদালতে কিন্তু মকদ্দমা করতে পারবেন এবং দাতাকে বাধ্য করবে আদালত ওই সম্পত্তি আপনাকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। এবং যদি দাতা অনুপস্থিত থাকে
তাহলেও কিন্তু আদালত কর্তৃক জাজমেন্ট দিবে সাব রেজিস্ট্রার অফিসকে এই সম্পত্তি আদালতের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রি করে দিতে, এবং বাকি যে বকেয়া টাকা সেটি আদালত কর্তৃক যেই ব্যক্তির সম্পত্তি তাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। এই যে একটি সুবিধা। আবার দাতা যদি গ্রহীতা সম্পত্তি যথাসময়ের মধ্যে নিতে না চায়, টালবাহানা করে, অথবা তিনি যদি ঘোরাঘুরি করে এরকম যদি করে, বা জমি দখলে নিয়ে গেছে সে দিচ্ছে না এরকম যদি হয়, তাহলে দাতাও কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তার ক্ষতিপূরণ সহ তিনিও কিন্তু এই সম্পত্তি সেটি ফেরত নিতে পারবেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আপনি সম্পত্তি যখন ক্রয় করলেন এবং আপনার দলিল যখন সম্পত্তি করবেন, তখন আপনার এটির আগে আপনি পার্শ্ববর্তী যে মালিকরা আছে, সহশরিকরা আছে, পাশের যে মালিক, আপনার জমির পাশে যারা বসবাস করতেছে, তাদের কাছ থেকে আপনি একটি স্বীকারোক্তিক পত্র, যেটি না দাবি সনদ বলে, এই না দাবি সনদটা তাদের কাছ থেকে নিতে হবে। অর্থাৎ তাদেরকে অবগত করতে হবে যে এই সম্পত্তিটা আপনি ক্রয় করতেছেন, তারা এই সম্পত্তি ক্রয় করতে অনিচ্ছুক। আপনি ক্রয় করলে তারা বাধাগ্রস্ত করবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এতে সুবিধা কি, যে আপনি সম্পত্তি ক্রয় করার সময় আপনার নামে তারা পরবর্তীতে যাতে করে প্রিয়ামশন মামলাটি না দিতে পারে, অর্থাৎ অগ্রক্রয় মামলা দিয়ে আপনার এই সম্পত্তিটা আপনার কাছে না নিতে পারে, সেই জন্য আপনি তাদেরকে জানানো। এবং এইখানে আরো একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা যখন সম্পত্তি দলিল করতে যাই, তখন মৌজা রেটে আপনারা যদি জমির সরজমিনে যে মূল্য থাকে, দেখা গেল 1% জমির মূল্য 15 লক্ষ টাকা, আর মৌজা রেট হচ্ছে মাত্র 7 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকা, আমরা কি করি 15 লক্ষ টাকা দাতাকে দিব, এই মর্মে আমরা 5% জমি 75 লক্ষ টাকা দিয়ে আমরা ক্রয় করি। কিন্তু দেখা গেছে সেই দলিলের ভিতরে 7 লক্ষ টাকা করে 7 7 49 লক্ষ টাকা লিখে একটি দলিল সৃষ্টি করে বা দলিল রেজিস্ট্রি করে। এতে হয় কি, পার্শ্ববর্তী যে মালিকরা থাকে তারা ওই দাতার কাছ থেকে শুনে মূলে অথবা দাতার নিজস্ব লোক দিয়ে প্রিয়ামশন মামলা করায়। তখন আপনি টাকা প্রদান করলেন 75 লক্ষ, আর আপনি দলিলে লিখলেন আপনি 49 লক্ষ। এই সুযোগটা ব্যবহার করে তারা প্রিয়ামশন মামলার জন্য আদালতে মকদ্দমা করে আপনার সম্পত্তি কিন্তু নিয়ে যাবে। এই জন্য সরকারকে ট্যাক্স ফাঁকি না দিয়ে আপনার একটু কষ্ট হলেও আপনি এই যেই মূল্য দিয়ে সম্পত্তিটি ক্রয় করতেছেন, প্রয়োজনে আপনি 5 লক্ষ টাকা বেশি যদি লেখান আপনার জন্য সুবিধা। তো আমি বেশি লেখানোর কথা বলবো না, আপনি যেই টাকাটা দিয়ে এই সম্পত্তিটি ক্রয় করলেন ঠিক অরিজিনাল টাকাটা লিখিয়ে আপনি সরকারের সার্ভিস চার্জ ফাঁকি না দিয়ে আপনি নিজে প্রতারিত না হয়ে আপনি সঠিক কাজটি করবেন। তাহলে আপনার আর এই সম্পত্তি নিয়ে অন্য কোনো জায়গায় দৌড়দৌড়ি করতে হবে না, বা অন্য কেউ অগ্রক্রয় মামলাও দিতে পারবে না। 4 নম্বরে হচ্ছে, আপনার যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা অবিভক্ত সম্পত্তি বা ওয়ারিশ সম্পত্তি ক্রয় করেন, তাহলে কিন্তু 100% চেষ্টা করবেন ওয়ারিশ কায়েম সনদ অথবা বন্টননামা দলিল। এই যে বন্টননামা দলিল এখন কিন্তু একান্তভাবে প্রয়োজন। বন্টননামা দলিল ছাড়া কেউ সম্পত্তি ক্রয় করলে নামজারি করতে পারতেছে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই আপোষ বন্টননামা দলিলটি আপনি অবিভক্ত সম্পত্তি ক্রয় করলে যার কাছ থেকে ক্রয় করবেন তার কাছ থেকে অবিভক্ত এই বন্টননামা দলিলটি আপনার কিন্তু সংগ্রহ করতে হবে। আবার যে সম্পত্তিটি আপনি ক্রয় করলেন সেই সম্পত্তিটি আপনাকে কিন্তু সরাসরি দখলে চলে যেতে হবে। নাম্বার 5 হচ্ছে, জমি হস্তান্তরিত হওয়ার সাথে সাথে যে ট্রান্সফার, অর্থাৎ প্রপার্টি ট্রান্সফার হওয়ার সাথে সাথে আপনি দখলে চলে গেলেন, সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনি যে দলিলটি পেলেন সেই দলিলের কপি দিয়ে সাথে সাথে আপনি কিন্তু নামজারি করে নেবেন। নামজারিটি যদি আপনি না করে হেলায় হেলায় বসে থাকেন, তাহলে আপনার যে দাতা সেই দাতার নামটি কিন্তু ভূমি অফিসে থেকে যাবে। আর ভূমি অফিসে থেকে গেলে দাতা যদি তঞ্চকতা করে, প্রতারণা করার সুযোগ তার থাকবে। দেখা গেল তিনি পরবর্তীতে যে কোনো উপায়ে সে সিস্টেম করে বা অন্য দালাল মারফত সংশ্লিষ্ট বিভাগের সাথে আতাত করে এই সম্পত্তিটা আরেকজনের কাছে বিক্রি করে দিল, অথবা তার স্ত্রীর নামে হেবা করে দিল। এই সুযোগটি দিবেন না। আপনি জমি ক্রয় করার সাথে সাথে এই সম্পত্তিটি আপনি সাথে সাথে নামজারি করে নেবেন। এই যে 5টি মারাত্মক ভুল, কিন্তু এই 5টি
একটিও কিন্তু মিস করা যাবে না। যারা এই জমি সংক্রান্ত বিষয়, জমি ক্রয় করার বিষয় মানে ক্রয় করবেন, তারা এই 5টি ভুলের মধ্যে কোনোটি যদি হয়, সাথে সাথে এটি সংশোধন করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।